নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর আমার বই প্রথম পর্বের 85 নম্বর পৃষ্ঠা থেকে। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের 84 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। তাহলে আমি আজকের ক্লাসটা শুরু করছি, মন দিয়ে ভালোভাবে দেখে নাও। দেখো আজকের ক্লাসে কি আছে, একটি কবিতা আমরা দেখতে পাচ্ছি। আর এখানে দেখো আমরা বিভিন্ন ঋতুর ছবিও দেখতে পাচ্ছি পাশে। কবিতাটা তাহলে কি আছে আগে পড়ে শুনিয়ে দিচ্ছি। দেখো আমি তোমাদের বললাম যে এখানে আমাদের যে ঋতু আছে সেই ঋতুর ছবি দেওয়া আছে। আর আগে আমরা পড়েছি যে কোন ঋতু কোন কোন মাস নিয়ে হয়। এখানে আমাদের বাংলার একটি কবিতা দেওয়া আছে। কবিতাটার নাম হলো 12 মেশে, লিখেছেন সুভাষ মুখোপাধ্যায়। ঝড় ওঠে বৈশাখে, জ্যৈষ্ঠীতে আম পাকে, কম করে 2 মাস দারুণ গরম থাকে। আষাঢ়ে মেঘের মেলা, শ্রাবণে বন্ধ খেলা, কম করে 2 মাস চলে বর্ষার পালা। ভাদ্রে ডেকে না মন, আশ্বিনে পার্বণ, শরতে সাদা ফুলে ঢেকে যায় কাশবন। কার্তিকে ধান তোলা, অঘ্রাণে ভরে ভোলা, হেমন্তে হিম লেগে গোবিন্দ গাল ফোলা। পৌষের কাঁথা গায়ে, মাঘ মোটা লেপ যায়, শীতের 2 মাস উত্তুরে হাওয়া দেয়। ফাল্গুনে ভরে ফাগে, চৈত্রে পরব লাগে, বসন্তে ফুল নিয়ে মধু মাস রাত জাগে। এই যে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন আর চৈত্র, এই যে বাংলার 12টি মাস, এই 12টি মাস নিয়ে আমাদের এই কবিতাটা দেওয়া আছে। তাহলে তোমরা ভালোভাবে পড়বে, আমি তোমাদের বলে শুনিয়ে দিলাম। তাহলে কবিতাটার নাম আমরা কি জানলাম? 12 মেশে। কে লিখেছেন এই কবিতাটি? সুভাষ মুখোপাধ্যায় লিখেছেন। দেখো এবার আমি যে তোমাদের এই 12 মেশে কবিতাটা পড়ালাম, এটা তো তোমাদের বলে দিলাম। এখানে আমরা 12টি মাসের নামও পেলাম। এবার এই কবিতার সম্বন্ধে, এই কবিতার মধ্যে দিয়ে আমাদের কবি সুভাষ মুখোপাধ্যায় কি বলতে চেয়েছেন? তিনি বলতে চেয়েছেন যে কবি 12 মেশে কবিতায় বলতে চেয়েছেন যে কোন ঋতুতে কি কি দেখা যায় এবং আমাদের জীবনে তার কি রকম প্রভাব পড়ে, সেটাই তিনি এই কবিতার মধ্যে দিয়ে বলতে চেয়েছেন। দেখো যেমন এখানে বলেছে যে বৈশাখ আর জ্যৈষ্ঠ মাস, এই দুটো মাসে তো দারুণ গরম থাকে, আম পাকে এবং ঝড় ওঠে এই বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসে। তারপর পেলাম আষাঢ় আর শ্রাবণ মাসে। আষাঢ় আর শ্রাবণ মাস জুড়ে বর্ষার পালা চলে, বর্ষা চলে, আকাশ মেঘলা থাকে, আর সব খেলাধুলাও তার জন্য বন্ধ থাকে। তারপরে বলছে ভাদ্র আর আশ্বিন মাস। ভাদ্র আর আশ্বিন মাস জুড়ে শরৎকাল, সাদা ফুলে কাশবন ঢেকে যায়। তারপর আছে কার্তিক এবং অঘ্রাণ মাস। কার্তিক আর অঘ্রাণ মাসে ধান তুলে গোলা ভরা হয়। আর বলেছি হেমন্ত, হেমন্তে হিম লেগে গোবিন্দ গাল ফোলা, মানে হেমন্তে হিম পড়ে ছোট ছোট বাচ্চাদের ঠান্ডা লাগে এবং গলা ফোলে। তারপর হচ্ছে পৌষ আর মাঘ মাসে। পৌষ মাসে কি হয়, ঠান্ডা থাকে, কাঁথা গায়ে দিতে হয়। আর মাঘ মাসে প্রবল শীতের, মোটা লেপ না হলে একদমই চলে না। তারপরে বলেছি যে শীতের এই 2 মাস উত্তরে হাওয়া দেয়, মানে আমি শীতের এই 2 মাস উত্তর দিকে প্রবল ঠান্ডা হাওয়া দিতে থাকে। তারপর আছে ফাল্গুন এবং চৈত্র মাস। ফাল্গুনে কি জানি আমরা, দোল উৎসব হয়। বলছে ফাল্গুনে ভরে ফাগে, মানে ফাল্গুনে দোল উৎসবে ফাগের মেলা হয়। আর চৈত্রে গাজন পরব হয়। বসন্তে নানা রকমের ফুল ফুটে চারিদিক ভরে ওঠে। এই কবিতাটি থেকে আমরা এটাই জানতে পারলাম। তাহলে তোমাদের আমি কবিতাটি বলে দিলাম এবং এই কবিতার মধ্যে দিয়ে কবি আমাদের কি বোঝাতে চেয়েছেন সেটাও বলে দিলাম। তাহলে এর পরের পৃষ্ঠায় অর্থাৎ 86 নম্বর পৃষ্ঠায় কি আছে দেখে নাও। দেখো 86 নম্বর পৃষ্ঠায় আছে শব্দার্থ। দারুণ শব্দের অর্থ হলো ভীষণ বা প্রচন্ড। পালা শব্দের অর্থ হলো এখানে বা পর্যায়। পার্বণ শব্দের অর্থ হলো উৎসব। অঘ্রাণ শব্দের অর্থ হলো অগ্রহায়ণ, মাসের নাম। গোলা শব্দের অর্থ হলো যেখানে ধান জমা করা হয়। পাক শব্দের অর্থ হলো রং। 12 মেশে শব্দের অর্থ হলো 12 মাসের। জ্যৈষ্ঠী শব্দের অর্থ হলো জ্যৈষ্ঠ মাসের নাম। তাহলে এই শব্দার্থগুলো তোমরা ভালোভাবে মন দিয়ে পড়বে। তারপরে বলছে রাখো হাতে কলমে। যে 12 মেশে কবিতাটি বললাম সেটারই প্রশ্ন উত্তর দেওয়া আছে কিছু।
এক একটা বলেছে নিচের কোনটি মাসের নাম আর কোনটি ঋতুর নাম তা আলাদাভাবে লিখি। এখানে যেমন দেওয়া আছে বৈশাখ, হেমন্ত, শ্রাবণ, আশ্বিন, শরৎ, বসন্ত, কার্তিক আর ভাদ্র। এখানের মধ্যে মাসের এবং ঋতুর নাম দেওয়া আছে, সেগুলো আলাদা আলাদা লিখতে হবে। যেমন মাস, মাস কি বৈশাখ, তাহলে এখানে লিখে দিতে হবে বৈশাখ মাস। তারপর কি আছে শ্রাবণ, শ্রাবণ মাস। তারপর আছে আশ্বিন, আশ্বিন মাস। তারপর আছে কার্তিক, কার্তিক মাস। তারপর আছে ভাদ্র মাস। ভাদ্রটা শ্রাবণের পরই হতো, এখানে লিখে দিলাম। তারপর হচ্ছে ঋতু, ঋতু কি হবে হেমন্ত, শরৎ আর বসন্ত, তাহলে পরপর লিখছি শরৎ, হেমন্ত আর বসন্ত। এই তিনটে ঋতুর নাম আছে, তাহলে আমরা মাস এবং ঋতুর নামগুলো পেয়ে গেলাম। এবার দুই দাগে বলছে শূন্যস্থান পূরণ করো। বৈশাখের ঝড়কে কি দিতে আসলাম? বৈশাখের ঝড়কে আমরা কোন নামে চিনি? কাল বৈশাখী নামে চিনি, কাল বৈশাখী নামে চিনি। বাংলায় জ্যৈষ্ঠী হলো কোন মাস? জ্যৈষ্ঠী হলো জ্যৈষ্ঠ মাস। ওই বিজয় যখলা ওই মধ্যাংশয় জ্যৈষ্ঠ মাস। আর অঘ্রাণ হলো কোন মাস? অগ্রহায়ণ মাস, অগ্রহায়ণ মাস। এবার তিনিটা বলছে কোন ঋতু কবির চোখে কেমন? প্রথম আছে গ্রীষ্ম, গ্রীষ্ম ঋতু কবির চোখে কেমন পড়লাম? যে বৈশাখ মাসে প্রচন্ড ঝড় হয় এবং জ্যৈষ্ঠে আম পাকে, এই দুটো মাস প্রচন্ড গরম থাকে, তাহলে সেটাই লিখবো বৈশাখ মাসে প্রচন্ড ঝড় হয় এবং জ্যৈষ্ঠ মাসে আম পাকে, এই দুই মাস প্রচন্ড গরম থাকে। তারপর হচ্ছে বর্ষা, বর্ষা ঋতুতে কি লিখতে পারলাম? আষাঢ় মাসে মেঘের মেলা শুরু হয় এবং শ্রাবণে প্রচন্ড বৃষ্টিতে বন্যা হয়। তারপর হচ্ছে শরৎ ঋতু, লিখব শরতে সাদা ফুলে কাশবন ঢেকে যায়। তারপর আছে হেমন্ত ঋতু, হেমন্ত ঋতুতে কি হবে? কার্তিক মাসে ধান কাটা হয়, অঘ্রাণে ধানের গোলা ভর্তি হয়, তাহলে এখানে লিখবো কার্তিক মাসে ধান কাটা হয় এবং অঘ্রাণে ধানের গোলা ভর্তি করা হয়। তারপর আছে কি শীত ঋতু, শীত ঋতুতে কি হয়? শীত ঋতুতে প্রবল ঠান্ডা, ঠান্ডা লাগে, কাঁথা ও মোটা লেপ গায়ে দিতে হয়, উত্তুরে হাওয়া বয়। এটাই পেলাম আমরা কবিতাটি থেকে। তারপর হচ্ছে বসন্ত, বসন্ত ঋতুতে কি লিখবো? ফাল্গুনে বা ফাল্গুন মাসে খেলা হয়, মানে রং খেলা হয় এবং চৈত্রে পরব হয়। বসন্তে নানা ফুল ফোটে। এটাই পেলাম। তারপরে চারেরটা বলেছি বিপরীতার্থক শব্দ লেখো। পাকা, পাকার বিপরীত কি হবে? কাঁচা, কাঁচা। গরমের বিপরীত কি হবে? ঠান্ডা।
কমের বিপরীত কি হবে? বেশি। আর রাতের বিপরীত কি হবে? দিন। তারপর বলেছে বাক্য রচনা করি। ঝড়। ঝড় দিয়ে বাক্য রচনাটা লিখছি দেখো। তোমরা অন্য বাক্য রচনাও লিখতে পারো। আমি এখানে আমার মতো বাক্য রচনা এখানে লিখে দিচ্ছি। ঝড়। ঝড় দিয়ে বাক্য রচনা লিখছি যে চৈত্র বৈশাখ মাসে কাল বৈশাখী ঝড় হয়। তারপর হচ্ছে পার্বণ। পার্বণ দিয়ে বাক্য রচনা লিখছি পৌষ মাসে পিঠে পার্বণ হয়। তারপর হচ্ছে ফুল। ফুল দিয়ে লিখবো আমার প্রিয় ফুল গোলাপ। তারপর হচ্ছে হিম। শীতকালে হিম পড়ে। দেখো তোমাদের খুব সহজ সহজ বাক্য রচনা আমি এখানে লিখে দিলাম। তোমরা নিজেদের মতো লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে তোমাদের 85 এবং 86 নম্বর পৃষ্ঠাটা আজ আমি কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটা তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।